রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, দেখছেন এক্সপ্রেস নিউজ। বাংলার ভোট যুদ্ধে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি ভাস্কর। বিধানসভা নির্বাচন আসন্ন, গণতন্ত্রের এক বড় উৎসব। আর এই উৎসবের প্রাক মুহূর্তে রাজ্যের নানা প্রান্তে যুযুধান প্রতিপক্ষ প্রচারে ব্যস্ত। আমরা এই মুহূর্তে বাংলার মানুষের প্রশ্ন, জনতার দরবারে যারা জনপ্রতিনিধি হয়ে আসছেন, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের কাছে রাখব। শুনব মানুষের মূল সমস্যা, বাস্তব চাহিদা, রাজনৈতিক প্রতিশ্রুতির সত্যতা। যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই প্রতিশ্রুতি কতখানি পূরণ হয়েছে, যিনি প্রত্যাশী তিনি ঠিক কোন প্রতিশ্রুতি রেখে জনতার দরবারে হাজির হচ্ছেন, এমনই প্রশ্ন সরাসরি রাখব যারা প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন, এবং চাইব নির্ভীক উত্তর। আজ আমাদের সঙ্গে বাংলার ভোট যুদ্ধে এক্সপ্রেস নিউজের এই বিশেষ অনুষ্ঠান বাংলার ভোট যুদ্ধে দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর ব্যানার্জি সঙ্গে রয়েছেন। চন্দ্রশেখর বাবু, নমস্কার আপনাকে। আপনার কাছে জানতে চাইব, দেখুন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্র হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের জায়গা রয়েছে বলে অন্তত রাজনৈতিক মহলে এমনই চর্চা। আমি মূলত আপনার কাছে জানতে চাইব, এবারের লড়াই পশ্চিমকে ছাপিয়ে পূর্বে ঠিক কেমনটা হবে? কারণ পশ্চিম তো দখলে, পূর্বের লড়াইটা কেমন? পশ্চিম আমাদের দখলে, পশ্চিমও আমরা এবার জিতব এবং তার সাথে সাথে পূর্ব আমরা জিতছি। এটা এই দাবি আমরা এই কারণেই করতে পারছি, কারণ সারা বাংলায় শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কৃষ্টি, সংস্কৃতি প্রতিটা ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসাত্মক বাংলাকে আবার রিকনস্ট্রাক্টেড করে সোনার বাংলায় পরিণত করার জন্যই আমাদের লড়াই। আর সেই লড়াইয়ে অগ্রণী ভূমিকা যিনি নিচ্ছেন তার নাম হচ্ছে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সার্বিকভাবে একটা কথা চন্দ্রশেখর বাবু বললেন, কিন্তু আমি যেটা জানতে চাইব যে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্র, এখানে লড়াইয়ে আসরে যারা রয়েছেন, তৃণমূল কংগ্রেসের তরফে প্রদীপ মজুমদার মন্ত্রী, জাতীয় কংগ্রেসের রয়েছেন দেবেশ চক্রবর্তী, সিপিআইএমের রয়েছেন সীমান্ত চ্যাটার্জি, এরা লড়াইয়ে রয়েছেন। মূল টক্কর কাদের হবে, কে আসল প্রতিপক্ষ, এ নিয়ে তো প্রশ্ন থাকবে। তবে তার আগে আমি চন্দ্রশেখর বাবুর কাছে জানতে চাইব যে এই দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের মানুষের মূল সমস্যাটা কি, কোন সমস্যার সমাধান সামনে রেখে আপনার নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ? দেখুন, আমাদের এখানে দুর্গাপুরের সবথেকে যেটা সার্বিক সমস্যা সেটা হচ্ছে পানীয় জলের। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হর ঘর জল হর ঘর নল প্রকল্পে পশ্চিম বর্ধমান অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্টকে টাকা বরাদ্দ করেছেন কেন্দ্রীয় সরকারের। তাহলে কেন এখানে পিএইচির মন্ত্রী ছিলেন মলয় ঘটক, আর রাজ্য ক্যাবিনেট মিনিস্টার পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপবাবু, তাহলে কেন দুজনা মিলে কেন্দ্রের প্রার্থী দুজনা মিলে কেন একটা সমন্বয় করে পানীয় জলের সমস্যা নিরসনে অগ্রণী ভূমিকা নেননি? আজকে প্রদীপবাবু প্রচারে গিয়ে বলছেন দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন জল দিতে পারে না, তো আমাদের পঞ্চায়েত এরিয়ায় দেবে কি করে? উনি কেন পিএইচই ডিপার্টমেন্টকে দিয়ে অজয় নদে বুস্টার পাম্পিং স্টেশন তৈরি করে কেন মলানদিঘি অঞ্চল, আমলাজোড়া অঞ্চল, গোপালপুর অঞ্চলে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ করে দিলেন না? এই ব্যর্থতা কার? আমরা এটার প্রশ্নেই মানুষের কাছে যাচ্ছি। একমাত্র পানীয় জলের সমস্যা এমনটা তো নয়। হ্যাঁ, পানীয় জলের সমস্যা আছে, সার্বিক সমস্যা রয়েছে। সবথেকে বড় সমস্যা হচ্ছে দুর্গাপুরে মুখ্য সমস্যার কথা বলুন আপনি। পানীয় জলের সমস্যার কথা বলুন। দুর্গাপুরে মুখ্য সমস্যা হচ্ছে দূষণ। একসময় দিল্লি দূষণে 1 নম্বর ছিল দেশের মধ্যে, এখন দেশের মধ্যে দুর্গাপুর 1 নম্বরে। এই দূষণের শিকার সারা দুর্গাপুরবাসী।
দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মন্ত্রক এবং রাজ্যের সরকার কি ভূমিকা পালন করেছে আমরা এটাকে সামনে রেখে প্রচারে যেতে চাইছি। শুধু আমরা মানুষকে বলতে চাইছি দুর্গাপুর হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব। এই ইন্ডাস্ট্রিতে স্থানীয় স্তরে রিক্রুটমেন্ট নেই কেন? যে ছেলেটা দলীয় কার্যালয়ে বসে প্রদীপবাবুর হয়ে ঝান্ডা বাঁধেন, যে ছেলেটা দুর্গাপুরে বসে কবি দত্তদের হয়ে ঝান্ডা বাঁধেন, পার্টি অফিসে বসে পার্টি অফিস চালান, তিনি কেন নিয়োগ পাচ্ছেন না? এখানে 20 জনের কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। আগে দোলা সেন বলতেন 75 পয়সা কালীঘাটে চলে যাবে ক্যানক স্ট্রিটে, 25 পয়সা নিচে থাকবে। এখন তো দেখছি 100 টাকায় উপরে চলে যাচ্ছে, আর 75-25 বলে কিছু নেই। একজন লোককে এএসপি, ডিএসপি, গ্রাফাইট, এসআরএমবি কোনো জায়গায় একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় মোনেট, সার্প, বামুনহারা ইন্ডাস্ট্রিয়াল জোন বাইরের ছেলেকে নিয়োগ করতে গেলে তাকে মিনিমাম 5 লক্ষ টাকা দিতে হয়। নিয়োগে দুর্নীতি যেমন একাধারে রাজ্যের ক্ষেত্রে এসএসসি, টেট, প্রাইমারি নিয়োগে দুর্নীতি, এখানে হচ্ছে স্থানীয় স্তরে কারখানায় নিয়োগে দুর্নীতি। আপনি একজনও স্থানীয় ছেলেকে দেখাতে পারবেন না তাদের রিক্রুটমেন্ট হয়েছে। না, আমি এইখানে প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, কর্মসংস্থানের ক্ষেত্রে এটা বরাবরের জন্য একটা বড় ইস্যু, বড় সমস্যা। শিল্পনগরী দুর্গাপুর, যেখানে শিল্পই হচ্ছে শহরের ঠাস বুনট তৈরি করে দেওয়ার একটা জায়গা, সেই শিল্পনগরীতে যখন কর্মসংস্থানের বিষয়টা আসছে, তখন আপনি যে কথা বলছেন যে স্থানীয় মানুষজন তারা বঞ্চিত হচ্ছে, স্থানীয় যুবরা বঞ্চিত হচ্ছে। এই বঞ্চিত হওয়ার মুখ্য কারণটা কি আপনি কি মনে করেন? 20 জনের একটা কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে। বেশ। আর আপনার এই কোর কমিটি না চোর কমিটি, এটা দুর্গাপুরের মানুষ বুঝতে পারছে না। কারখানার গেটে একটা করে ফ্লেক্স দেওয়া হয়েছে, বলা হয়েছে কর্মসাথী পোর্টালের মাধ্যমে তাদের নিয়োগ হবে। সেখানে যেমন পিসি ভাইপোর ছবি আছে, প্রদীপ বাবুরও ছবি আছে। সেখানে হচ্ছে টোল ফ্রি নাম্বারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম্বার দিয়ে বলা হয়েছে এখানে কল করলে সমাধান পাবে। একটা সমাধান দেখাতে পারবেন? 2011 সাল থেকে 16 সাল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর ডিএসপির ভেতর থেকে প্রায় 4000-এর বেসিক জব সাইটের ওয়ার্কারদের বসিয়ে দেওয়া হয়েছে, যারা একসময় বামপন্থী আন্দোলন করতেন। তাদেরকে কেন বসিয়ে দেওয়া হলো? আর বসিয়ে তো দেওয়া হলো, এরপর শোভাপুর, বিজড়া, আরতি, আমরাই, এই গ্রামগুলো থেকে বিশেষ সম্প্রদায়ের লোকেদের ডিএসপি প্ল্যান্টের ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো। ডিএসপিটাকে একটা মিনি পাকিস্তানে পরিণত করা হয়েছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা যদি ক্ষমতায় আসার পর যাদের যে সমস্ত 11 থেকে 16 সিপিএম এর বন্ধুদের বসিয়ে দেওয়া হয়েছিল, আমরা তাদের তালিকা তৈরি করে যারা সক্ষম আছেন শারীরিকভাবে তাদেরকে পুনর্নিয়োগের ব্যবস্থা করব। আমরা বলেছি তৃণমূল কংগ্রেসের কর্মী যারা এখন ঝান্ডা বাঁধছেন তৃণমূলের হয়ে, একজন কর্মীকেও বিজেপি ক্ষমতায় এলে কাজ থেকে বসানো হবে না। আমরা এই নোংরা রাজনীতি করে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে চাই না, ডেভেলপমেন্ট করতে চাই না। এরা নোংরা পলিটিক্স করছে। একজন যদি বিরোধী দলের কোনো কর্মী ভারতীয় জনতা পার্টি করে, বিজেপির ঝান্ডা নিয়ে ঘোরে, সে যদি কোনো কারখানায় কাজ করে তার কার্ড লক করে দেওয়া হয়, তাকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। এরকম 100 এভিডেন্স আছে আমার কাছে। তার মানে আপনারা ক্ষমতায় এলে যেটা বলছেন যে রাজনৈতিক দলাদলির বিষয়টা দেখা হবে না, যদি সক্ষম কারখানার ভেতরে একজন শ্রমিকের পরিচয় শুধুমাত্র শ্রমিক। কারখানার বাইরে এসে গণতান্ত্রিক ব্যবস্থায় সে যে কোনো রাজনৈতিক দল করতে পারে। আর শ্রমিকের স্বার্থে যে আন্দোলন গড়ে তোলা দরকার শিল্প শহরে, সেই আন্দোলন আমরা গড়ে তুলব এবং শ্রমিক স্বার্থ সুরক্ষিত হবে। পিএপিএসআই দেওয়া হবে, সেফটি সিকিউরিটি দেওয়া হবে, তাদের হচ্ছে ইনক্রিমেন্ট হবে, বছরে বোনাস প্রপার টাইমে দেওয়া হবে। এখান থেকে মলয়বাবুরা যা নির্দেশ দেবেন, এখান থেকে প্রভাতবাবুরা যা নির্দেশ দেবেন, সেই নির্দেশ স্টেটে গিয়ে কার্যকর হবে। আর একটা শ্রমিকের মুখে হাসি ফুটবে না। একজন কন্ট্রাকচুয়াল ওয়ার্কার 700 টাকা স্যালারি পায় সেলের ভেতরে। আমরাই মোড়ে একটা পার্টি অফিস আছে, সেই পার্টি অফিসে ডেলি বেসিসে 300 টাকা কেটে নেওয়া হয়, 400 টাকা হাতে পায় শ্রমিকটা। কি বলছেন? আমি কথাগুলো বলছি, নাম করে বলছি তো। আমি তো তাদের যদি ক্ষমতা থাকে আমার নামে মানহানির মামলা করুক। প্রভাত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে রাজু, আজিমউদ্দিন, সাহাবউদ্দিন, নিজামউদ্দিনরা, এরা ওই আমরাই মোড়ের পার্টি অফিসে বসে পয়সার কাটমানির টাকা তোলে। তার জন্য তো লড়াই। আজকে মেন গেট থেকে শুরু করে আমরাই থেকে বলছেন এই গুলি বোমের যে লড়াই করতে পারবেন, আমি প্রমাণ করবো। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সাসপেন্ড করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের শোকজ করেছেন, প্রভাত বাবুকে বসিয়ে দেওয়া হয়েছে এই অপরাধভুক্ত হওয়ার জন্য। আমি বলার কে? মুখ্যমন্ত্রী করেছেন। তার জন্যই তো কোর কমিটি তৈরি হয়েছে 20 জনের। কিন্তু এখন কেউ বুঝতে পারছে না ওটা কোর কমিটি না চোর কমিটি।
শিল্পনগরী দুর্গাপুরে শিল্পে কর্মসংস্থানের যে সুযোগ কন্ট্রাকচুয়াল লেবাররা পান, সেক্ষেত্রে একটা বড় দুর্নীতির কথা বলছেন আমাদের চন্দ্রশেখর বাবু। একই সঙ্গে মুখ্যমন্ত্রী এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ এই অভিযোগ প্রতিষ্ঠিত, এই কথাই উনি বলতে চাইছেন। দেখুন, সময়টা এআই এর, কেমন যত দিন যাচ্ছে মানুষকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। চিরাচরিত যে ধারণা নিয়ে মানুষ চলেন, সেই ধারণায় আগামীর কর্মসংস্থানের সুযোগ কিন্তু ক্রমশ কমে আসছে। এটা নিশ্চয়ই লক্ষ্য করছেন। ঠিক বলেছেন আপনি, একদম সঠিক জায়গায় আপনি দিক নির্দেশ করছেন। এবং এই কারণেই এবার কেন্দ্রীয় বাজেটে বেকার যুবকদের কর্মসংস্থানকে সুনিশ্চিত করার জন্য 25,000 টাকা বছরে দেওয়া হবে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের দেওয়ার জন্য। তাদেরকে স্কিল্ড করে স্কিল লেবার হিসাবে তাদের অ্যাপ্লিকেশন করবে, তারা সিভি জমা করবে, তারা তাদের ইন্টারভিউ হবে এবং তারা সুযোগ পাবে। এখনো পর্যন্ত রাজ্যের কথা ছেড়ে দিন, আমি এখন শুধুমাত্র দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্র নিয়েই কথা বলছি। এখানে স্কিল ডেভেলপমেন্টের কতখানি সুযোগ পরিকাঠামো রয়েছে? পরিকাঠামো নেই, পরিকাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে। এখানে একটা ইন্ডাস্ট্রি ছিল, কিন্তু একেবারে একদম ছিল। ডক্টর বিসি রায় থেকে শুরু করে দুর্গাপুর আমাদের প্রাণের শহর। এখানে শালপিয়ালির জঙ্গল কেটে এনএইচ এর রাস্তা এবং তার সাথে দামোদরের জল, রানীগঞ্জ আসানসোলের উন্নত মানের কয়লা, এই দিয়ে দুর্গাপুর শিল্পাঞ্চলে একটা আধুনিকভাবে শিল্পায়নের পরিবেশ তৈরি হয়েছিল। এই শিল্পায়নের পরিবেশকে যারা ধ্বংস করেছেন তারা সিআই2-র নেতৃত্ব এবং জাতীয় কংগ্রেসের নেতৃত্ব। তারা কোনোদিন ট্রেড থাকলে ট্রেড ইউনিয়নটা থাকবে এটা কোনোদিন ভাবেননি। তারা সম্মিলিতভাবে কাজে গেছেন, কার্ড পাঞ্চ করে বেরিয়ে এসছেন এবং এই কথা স্লোগান দিয়েছেন, 80 যাই মাইনে পাই, কাজ করলে ওভারটাইম চাই। প্রতিদিন শহরে যে মিনি বাস চলে, সেই মিনি বাসের কন্ট্রাক্টর যেমন বলে পেছনের দিকে যান। বাংলাটাকে ক্রমশ সিপিএম 34 বছরে পিছিয়ে দিয়েছিল। তৃণমূল কংগ্রেস সেই সিপিএম এর ফেলে যাওয়া চটিটাকে পরে এমন একটা জায়গায় নিয়ে গেছে, শ্মশানের নিস্তব্ধতা কায়েম হয়েছে। মানে আরো উন্নত ব্যাপার করেছে, উন্নত মানে একদম তোলাবাজিতে উন্নত, কাটমানিতে উন্নত, কারখানা লুট করা। আপনি কেন্দ্রীয় সরকারের প্রকল্প বন্ধ হয়েছে যে কারখানাগুলো, এমএমসি, বিওজিএল, ফার্টিলাইজার, এই কারখানায় আপনি এখন যদি যান আপনাদের ক্যামেরা নিয়ে, আপনি একটা ইট কার্ড দেখাতে পারবেন না। ইট কার্ড লোহা, আগে যেরকম আমরা বলতাম বর্গিরা আসে লুট করে নিয়ে যায়, তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেটের লোকেরা এই লোহা কাঠ ইট সব লুট করে নিয়ে চলে গেছে, ফাঁকা মাঠ করে দিয়েছে। তাহলে যে এত শুনি উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে, সবই কি ভাওতাবাজি? পুরোটাই ভাওতাবাজি। 150 কোটি টাকার এডিডি এর যদি আপনি একটা প্রজেক্ট দেখে, এখানকার এডিডি এর চেয়ারম্যান শুধুমাত্র 43টা ওয়ার্ড দুর্গাপুরে, 44,000 স্কোয়ার কিলোমিটার এলাকা, যেখানে 2017-র পরে 5/9/2022 দুর্গাপুরের মেয়াদ শেষ হয়ে গেছে কর্পোরেশনের। 5 জন অ্যাডমিনিস্ট্রেটরের জায়গায় এখন বর্তমানে 2 জন অ্যাডমিনিস্ট্রেটর। তারা চালাতে পারছেন না, নির্বাচন করার ক্ষমতা যাদের নেই, তারা শুধুমাত্র একটা এডিডি কে দিয়ে ডেভেলপমেন্টের কথা বলছে। সেই ডেভেলপমেন্টটা শুধুমাত্র একটা ওয়ার্ডে হয়েছে, 22 নম্বর ওয়ার্ড দুর্গাপুর পৌরসভা। সিটি সেন্টার কেন্দ্রিক উন্নয়ন করে যদি বলা যেতে পারে যে নাগরিক পরিষেবা দুর্গাপুরে ব্যাহত হচ্ছে, একদম 1 থেকে 43 নম্বর ওয়ার্ডের মানুষরা বঞ্চিত। দুর্গাপুর শহরের মধ্যে সিটি সেন্টারটাকেই শুধুমাত্র দুর্গাপুর বলে ধরে নেওয়া হচ্ছে, এটাই বলতে চাইছেন? আমার ক্ষেত্রে তাই। তাহলে এডিডিএ যদি কমন ডেভেলপমেন্ট করে, তাহলে আমলাজোড়া, গোপালপুর, মলানদিঘি 23 থেকে 28 নম্বর ওয়ার্ড, 1 থেকে 10 নম্বর ওয়ার্ডে এডিডি এর কমন ডেভেলপমেন্ট কোথায়? যেখানে এডিডি এর চেয়ারম্যানের হোটেল আছে, সেই হোটেলের পাশ দিয়ে রাস্তা চওড়া হয়েছে, সেখানে মানুষ এই শহরে জল পাচ্ছে না। উনি সিঙ্গাপুর থেকে স্ট্যাচু নিয়ে এসছেন তার আদলে, আর তার মুখ দিয়ে জল বেরোচ্ছে, সাধারণ মানুষ জল পাচ্ছে না। এবং আমরা দেখছি কর্পোরেশনের যে পিউরিফাইড ওয়াটার, সেই ওয়াটার দিয়ে উনি কতগুলো প্লাম গাছ লাগিয়েছেন ওনার হোটেল সৌন্দর্যায়ন হলো রাস্তার মাঝখানে, সেখানে ট্যাঙ্কারে করে জল দেওয়া হচ্ছে সকালবেলা। আর আপনি চলুন আমলাজোড়া, মলানদিঘি, গোপালপুর থেকে শুরু করে 1 থেকে 10 নম্বর ওয়ার্ড, 23 থেকে 28 নম্বর ওয়ার্ড, সাধারণ মানুষরা 5 দিন ধরে জল পাচ্ছে না। এই ব্যর্থতা কার? এরা কমন ডেভেলপমেন্টের কথা বলছে।
আচ্ছা, একটা কথা বলুন তো, আমি বেশ কিছু জায়গায় দেখেছি, অবশ্যই এটা শহর কলকাতার কথা বলছি, অনেক জায়গায় প্রশাসনের তরফে ওয়াটার এটিএম তৈরি করে দেওয়া হয়েছে। আমাদের দুর্গাপুরে যখন জলের অভাব রয়েছে, তো এই রকম এটিএম মানুষের সুরাহা অবস্থার সুরাহা করতে পারে। কেন্দ্রীয় প্রকল্পের টাকায় দুর্গাপুরেও ওয়াটার এটিএম তৈরি হয়েছিল। আচ্ছা, ওই ওয়াটার এটিএম দিয়ে জল বেরোয় না, ওই ওয়াটার এটিএম এর ভেতরে ভবঘুরেরা বসে থাকে। দুর্গাপুর শহরে এই ব্যবস্থা কারা তৈরি করেছেন? যারা জল দপ্তরের দায়িত্বে আছেন তারা কেন ব্যবস্থা নেননি? কেন্দ্রীয় প্রকল্পের টাকা, সেই টাকার বাস্তবায়ন কেন হলো না? 1 টাকা দিয়ে কেন জল বেরোচ্ছে না ওয়াটার এটিএম থেকে? কেন সাধারণ মানুষ জল পাচ্ছে না? দেখুন, এই প্রশ্ন আপনাদের করতে হবে নির্বাচনের সামনে দাঁড়িয়ে। দেখুন, যারা প্রশাসনে থাকে, যারা শাসক, তাদের সমালোচনা হয়, সমালোচনা হবে, কিন্তু গণতান্ত্রিক পরিকাঠামোয় বিরোধী পক্ষেরও একটা বলার মতো উল্লেখযোগ্য জায়গা থাকে। আপনারা তো বিরোধীতে রয়েছেন, আমি বিরোধিতায় বলি আপনাকে, বিরোধী হিসেবে কতখানি বিষয়টাকে করতে ভালোবাসি, আমি ডিস্ট্রাকটিভ পলিটিক্স করি না। কনস্ট্রাকটিভ পলিটিক্স করুন না। আমরা ওয়াটার এটিএম সমস্যা, দেখুন, জলের সমস্যার কথা বললেন, ওয়াটার এটিএম এইরকম পরিস্থিতি হয়ে আছে বললেন, তো বিরোধী দল হিসেবে আপনারা এই পরিস্থিতি সুরাহা করবার জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন মানুষকে জানান। বলছি তো, আমি এখানকার যিনি কর্পোরেশনের কমিশনার আছেন মিস্টার আজাদ, তাকে একবার তার রেজিস্টারটা দেখে আসতে বলুন যে চন্দ্রশেখর ব্যানার্জির নাম দিয়ে কতগুলো আরটিআই হয়েছে। আমি বারবার প্রশ্ন করে জানতে চাইছি, ওই একটা লোক দুর্গাপুর কর্পোরেশনে, আমি বলতে বাধ্য হচ্ছি, ওরকম একটা সাম্প্রদায়িক লোককে ওখানে বসিয়ে রাখা হয়েছে, যে লোকটা দুর্গাপুরের মানুষের সাথে নাগরিক পরিষেবা নিয়ে বঞ্চনা করছে এবং প্রতি মুহূর্তে কোথায় কোথায় ফিতে কাটা হবে সেই প্রোগ্রামে ঘুরছেন। ওই একটা অপদার্থ লোকটাকে আগে দুর্গাপুর থেকে সরানো উচিত, যে লোকটার জন্য দুর্গাপুর শহরের ডেভেলপমেন্ট আটকে গেছে, প্ল্যানিং আটকে গেছে, দুর্গাপুরের মানুষের ক্রমশ অন্ধকারের তলানিতে চলে যাচ্ছে। ওই আবুল কালাম আজাদ, তাকে আগে হাঁটানো উচিত। সামগ্রিকভাবে নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে প্রশাসন ব্যর্থ, চন্দ্রশেখর বাবুর কথা শুনে তাই মনে হচ্ছে। আর যাবতীয় সমস্যার কারণ হচ্ছে আমি এ কথা বলছি না, আপনি কথা আমার বলছি না, আমি শুধু একা বলছি না, সাধারণ মানুষ যেমন বলছে। তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীও বলছে যে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার কেন পাণ্ডবেশ্বরের শঙ্করপুরে গার্বেজ ফেলবে, পাণ্ডবেশ্বরের লোক এটা ভোগ করবে। আমি এ কথা বলছি না। তপবন সিটির ভেতরে প্রদীপ মজুমদার, আমার বিরুদ্ধে যিনি প্রার্থী শাসক দলের, তিনি প্রচারে গিয়ে বলছেন দুর্গাপুর কর্পোরেশন সাধারণ মানুষকে পানীয় জল দিতে পারে না, এরা তপবন সিটিতে জল দেবে কি করে? তো আমার প্রশ্ন এটা, দুর্গাপুর কর্পোরেশন জল দিতে পারে না, এটা যেমন দুর্গাপুর কর্পোরেশনের ব্যর্থতা, প্রদীপবাবু অ্যাডমিট করেছেন, তার জন্য তাকে আমি ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো সত্যি কথা বলার জন্য। নরেনবাবু ওনাদের মুখোশটা খুলে দিয়েছেন, উনি বলে উনাকে আবার এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত বলছেন উনি অজ্ঞ। কে অভিজ্ঞ আর কে অজ্ঞ, এই একটা মস্ত বড় ফাটল দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের মধ্যে। প্রদীপবাবু এক সুরে কথা বলেন, প্রদীপবাবু বলছেন দুর্গাপুর, প্রদীপবাবু এবং অনিন্দিতা দেবী দুজনে একসাথে বলছেন দুর্গাপুর বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। না, এটা আমাদের তো বাস্তব জায়গা, সত্য কথাটা বলছেন ওনারা। এবার বলুন তো, এই বলার জন্য ওনাদের নিজেদের মধ্যে কি পরিণতি হচ্ছে, চুলি যাকে বলে, সেটা প্রতিদিন আপনারা সংবাদ মাধ্যম তুলে ধরছেন। দুর্গাপুর শিল্পনগরী দুর্গাপুর বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে, এটা দুঃখেরই কথা। একই সঙ্গে যেমনটা বললেন যে স্থানীয় যুব যারা, তাদের এটা বলছি না, আমরা অল্টারনেটিভটাও বলছি। হ্যাঁ, প্লিজ এটাও বলুন। আমি একদম বলতে চাই, কারণ আমার এই শহরে জন্ম হয়েছে, আমি যেদিন রাজনৈতিকভাবে অবসর নেব এই শহরেই আমার মৃত্যু ঘটবে, আমার কাজ কিন্তু থেকে যাবে। আমি দুর্গাপুরের মানুষের জন্য, আমি যখন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি তখন দুর্গাপুর ব্যারেজে সূর্য মন্দির তৈরি করেছি, ওখানে বিসর্জন ঘাট নির্মাণ করেছি, বিসর্জন করার জন্য আলাদা ট্র্যাক আছে, দামোদরে গিয়ে কাউকে যাতে বিপদে না পড়তে হয়। ওখানে প্রতিদিন কাশির ন্যায় দুর্গাপুরে দামোদর আরতি চালু করেছি। আপনি বীরভানপুর শ্মশানে যান, সিএসআরে প্রায় 5 কোটি টাকা দিয়ে বীরভানপুর শ্মশানকে আপগ্রেডেশন করা হয়েছে। দুর্গাপুরে যে এলইডি লাইট প্রতিটা পোলে দেখছেন, এর কাজ তৎকালীন মেয়র দিলীপ অবস্থির হাত দিয়ে এমইডি ডিপার্টমেন্ট থেকে এই কাজ কেন্দ্রীয় একটা প্রকল্প, সেই প্রকল্পের টাকায় এটা ইমপ্লিমেন্টেশন হয়েছে। একের পর রাস্তা পিডাব্লিউডির যেগুলো ফান্ড,
60 লক্ষ টাকার উপর এমইডি থেকে যে ফান্ড, ওর অধিক ফান্ড নিয়ে আসা আদায় করে, সেই কাজ উনি আমাকে হাত ধরে দিলীপ অবস্থি সাহেব শিখিয়েছিলেন। এখন একটা যোগ্য লোক নেই যারা কর্পোরেশনটা চালাতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের নির্বাচন, কলেজের নির্বাচন সমস্ত বন্ধ করে দিয়েছেন। আচ্ছা, এই যার ফলে আপনি যে প্রসঙ্গটা তুললেন, এই প্রসঙ্গ তুলেই বলি, এক্ষেত্রে তো একটা সমস্যা দেখা দিচ্ছে। জনপ্রতিনিধি যারা আসছেন, ধরুন এই গত 10টা বছর 15টা বছর ধরে স্কুল কলেজগুলো বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নেই, যুবদের উঠে আসা, তরুণ মুখ, সেইটাই তো আমি বলতে চাইছি যে আমাদের মতন যারা প্রসেসের মধ্যে প্রসেসের মধ্যে আমরা যেমন এসেছি, সেটা তো আমি যেমন ধরুন আমার বাবা রাজনীতি করতেন, হ্যাঁ, আর শ্রমিক নেতৃত্ব ছিলেন, হ্যাঁ, আমি তারপরে আমি ছাত্র ছাত্র রাজনীতি করেছি, আমি ছাত্র সংসদে জিএস ছিলাম। আমি ছাত্র রাজনীতি করার পর যুব রাজনীতিতে এসেছি, যুবর পরে মাদার পলিটিক্সে ঢুকেছি। আমরা বলতাম ছাত্র হচ্ছে প্রোডাকশন হাউস অফ পার্টি, একদমই তাই। এবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার দলের নাম দিলেন তৃণমূল কংগ্রেস, আর স্কুল কলেজের নির্বাচন বন্ধ করে দিলেন। এটা কোন ধরনের রাজনীতি? এটারও তো একটা সুদূর প্রসারী ফল থাকতে অবশ্যই করে, শুধু ফল নয়, এর ফলে কি হচ্ছে, অপরিণত নেতৃত্ব, এবং তাদেরকে যখন বসানো হচ্ছে সেই চেয়ারে, তারা কেউ শিখে আসছেন না, তাদেরকে জোর করে বসিয়ে দেওয়া হচ্ছে, গায়ের জোরে রাজনীতি করে। নির্বাচন হয় না। 17 সালের নির্বাচনে এখানে একটা মানুষও ভোট দিতে পারেননি। আজকে একটা রুটিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে হচ্ছে রাজনীতিতে তৈরি হতে হয় স্টেপ বাই স্টেপ। আমরা কেউ কিন্তু টবের গাছ নই যে ভালো দেখতে, সুন্দর দেখতে চন্দ্রশেখর ব্যানার্জি, তাকে দেখে বসিয়ে দেওয়া হয়েছে। আমরা রুট থেকে জার্মিনেট করে একটা গাছ যেমন তৈরি হয়, সেইভাবে স্টেপ বাই স্টেপ আমরা তৈরি হয়েছি। আর যাদের এখানে বসিয়ে দেওয়া হয়েছে, আমাদের সাথে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের একজনকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করতে পারলেন না পূর্ব কেন্দ্রে, বহিরাগত একজনকে এনে দুর্গাপুর কেন্দ্রে লড়াতে হচ্ছে, যিনি সপ্তাহে 5টা দিন কলকাতা করেন, 2টো দিন দুর্গাপুর করেন। আর মানুষ আমাদের নির্বাচিত করলে 5 দিন দুর্গাপুর করব, 2 দিন কলকাতা করব। ডিফারেন্সটা হচ্ছে এখানে। আর যিনি দুর্গাপুরের মানচিত্র, 44,000 স্কোয়ার কিলোমিটার এলাকা, আমরাজোড়া অঞ্চলের শিলামপুর থেকে শুরু করে একটা রাজবাঁধ পর্যন্ত, গোপালপুর অঞ্চলের একটা প্রান্ত থেকে শুরু করে বামুনাড়া পর্যন্ত, শেষ প্রান্ত থেকে মলানদিঘি অঞ্চলের বিষ্ণুপুর, চুয়া, রক্ষিতপুর থেকে শুরু করে আড়া গ্রাম পর্যন্ত, এই যে প্রতিটা বুথগুলো পর্যন্ত এই নেতারা চেনে না। বুথের মানুষের সার্বিক ডেভেলপমেন্ট হবে কি করে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির বরাদ্দের টাকা দিয়েছেন রাজ্যের সরকার। আপনি চলুন আমার সাথে, আমি আমরাজোড়া অঞ্চলে নিয়ে যাচ্ছি আপনাকে, আমি আপনাকে মলানদিঘি অঞ্চলে নিয়ে যাচ্ছি, আমি আপনাকে গোপালপুর অঞ্চলে নিয়ে যাচ্ছি। চিত্রটা কি? চিত্রটা হচ্ছে টালির চাল, প্লাস্টিক দিয়ে ঢাকা, মানুষ দুর্দশার মধ্যে রয়েছে। এরকম তো হওয়ার কথা নয়। মোদীজি পার বুথ 20টা করে পার বছর ঘরের টাকা স্যাংশন দিচ্ছেন রাজ্য সরকারকে। কেন প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির ছাদ এই মানুষগুলো পাবে না? হর ঘর জল, হর ঘর সেটা কি অ্যাকচুয়ালি, সেটা বলুন তো। চিত্রটা এই প্রকল্পের টাকা কেন বাস্তবায়ন হবে না? প্রধানমন্ত্রী তার স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় স্কিমের নাম পরিবর্তন করেছেন, মিশন নির্মল বাংলা। কেন গ্রামীণ মানুষগুলোর জন্য পায়খানা বাথরুম তৈরি করে দেওয়া হয়নি? 1,000 টাকা বেনিফিশিয়ারি দেয়, 9,000 টাকা সরকার দেয়। তো কেন্দ্র টাকা দেয়, তো রাজ্যের টাকা না। সূর্যঘর প্রকল্প, যেখানে বিদ্যুতের ব্যবস্থা নেই, একদম প্রান্তিক গ্রাম, সেখানে কেন সোলার লাইট ইনস্টলেশন? এই কথাটা অনেকবার শুনেছি। দেখুন, কেন্দ্রীয় প্রকল্প নাম পরিবর্তন করে সরকারি রাজ্য সরকার নিজের বলে চালাচ্ছে, এটা শুনেছি, বহুবার শুনেছি, শুনছিও। 100 দিনের টাকা গ্রামীণ মানুষদের ইকোনমিক্যাল আপগ্রেডেশনের জন্য 125 দিন করে দিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। সেটা করেছেন। আবার এই তো কিন্তু যখন হচ্ছে হিসাব বলছে যে অনেক লক্ষ লক্ষ কোটি টাকা যে আমরা টাকা দিয়েছি, সেই টাকার হিসাব দেন। তখন মুখ্যমন্ত্রী বলছেন এটা প্রধানমন্ত্রীর বাপের টাকা নাকি যে হিসাব দিতে হবে? উনি চুরি করবেন আর হিসাব দিতে হবে না? চোরকে চোর বলা যদি অন্যায় হয়, তাহলে আমি সেই বারবার সেই অভিযুক্ত হতে রাজি না। যদি এটাই হয়ে থাকে তাহলে তার প্রতিবিধান কোথায়? প্রতিবিধান একটাই, সেটা হচ্ছে দেখুন ফেডারেল স্ট্রাকচারে কেন্দ্র রাজ্য সমন্বয় করে বাংলায় কখনো সরকার গঠিত হয়নি। কেন্দ্রে যখন কংগ্রেসের সরকার, রাজ্যে তখন সিপিএম এর সরকার। বরাবর কেন্দ্র রাজ্য সংঘাত থেকে গেছে। যখন হচ্ছে কেন্দ্রে বিজেপির সরকার, রাজ্যে তৃণমূলের সরকার। এইবার প্রথম মানুষের রায়ে এবারের লড়াই কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির সাথে নয়,
এবারের লড়াইটা হচ্ছে মমতা ভার্সেস জনতা। জনতা বিজেপির পক্ষে, আর মমতা বন্দ্যোপাধ্যায় একা লড়াই করছেন 294টা কেন্দ্রে। মমতা ব্যানার্জি বলছেন যে ওই কেন্দ্রে, প্রতিটা কেন্দ্রে আমি প্রার্থী। তাহলে প্রতিটা কেন্দ্রে স্থানীয় স্তরে যে উন্নয়ন হয়নি তার দায় ওনাকে নিতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির দায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা নিতে চাইছে না। তাই দুর্গাপুর শহরে যদি আপনাদের ক্যামেরা ঘরে দেখতে পাবেন, কবি দত্ত রাস্তার উপরে একা হাত জোর করে দাঁড়িয়ে আছে, তার প্ল্যাকার্ড, তার সাথে মমতা ব্যানার্জিরও ছবি নেই, অভিষেক ব্যানার্জিরও ছবি নেই। সেখানে তিনি একা দাঁড়িয়ে আছেন, কি করছেন কবিবাবু মানুষ বুঝতে পারছে না। তাই দায়িত্ব কোনোটাই এনারা নিতে চাইছেন না। প্রদীপবাবু বলছেন দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন জল দিতে পারছে না। দায়িত্বটা আপনি নেন, আপনি তো ক্যাবিনেট মিনিস্টার, আপনি কেন গিয়ে মুখ্যমন্ত্রীকে বলছেন না যে দুর্গাপুর কর্পোরেশনে এরকম ব্যর্থতা চলছে, এখানে নির্বাচন করানো প্রয়োজন? কেন প্রদীপবাবুর বলার মতন এটা ধৃষ্টতা নেই? জানেন পদ থেকে সরিয়ে দেবেন। এই বয়সে ধুতি পাঞ্জাবি পরিহিত হয়ে এসি গাড়ি চড়ে লাল বাতি নিয়ে ঠান্ডা করে বসার যে সুযোগ উনি পেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাগ ভাজন হতে চাইছেন না। দুর্গাপুরের যে আসল যে সার্বিক ব্যর্থতা, দুটো কেন্দ্র পূর্ব এবং পশ্চিম বিধানসভায় তৃণমূল সরকারের আমলে যে সার্বিকভাবে ব্যর্থ হয়েছে, এই ব্যর্থতার দায় না মন্ত্রী নিতে চায়, না মুখ্যমন্ত্রী নিতে চায়, না জেলায় নির্বাচিত আরেক মন্ত্রী মলয়বাবুরা নিতে চান। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম বর্ধমান, আর দিদিমণি সিটি সেন্টারে সিস্টান্ন করে বসে আছেন এখানে, মিটিং হয় আসানসোল জেলার এখানে। তাহলে কেন আমরা যখন প্রথম দাবি তুলেছিলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দুর্গাপুরকে সদর করা হোক, একটা সময় কিন্তু শিল্পনগরী দুর্গাপুর মডেল সিটি হবে, এরকম স্মার্ট সিটি হবে, এরকম একটা তালিকা প্রকাশ হয়েছিল কেন্দ্রের তরফে। সেখানে কিন্তু এই নাম ছিল এবং পরবর্তীতে অন্তর্ভুক্ত করা হয়। হ্যাঁ, পরবর্তীতে হঠাৎ করে গাইডলাইন অনুযায়ী, হ্যাঁ, যে টেকনিক্যাল গাইডলাইন অনুযায়ী যে কাজগুলো করার প্রয়োজন একটাও করা হয়নি। যেমন বলুন সেগুলো। শহরের ড্রেনেজ সিস্টেম, উন্নত মানের ড্রেনেজ সিস্টেম থাকবে, সুয়ারেজ সিস্টেম থাকবে প্রপার, পানীয় জলের পরিষেবা প্রতিটা বাড়িতে পৌঁছে যাবে, বিদ্যুৎ প্রতিটা মানুষ সংযোগ পাবে। এর সাথে যেখানে যেখানে শহরে অবৈধভাবে দখলদারিত্ব রয়েছে সেখানকার মানুষদেরকে একটা জায়গায় ওয়ান উইন্ডো সিস্টেমে এনে, যিনি 10 একর জায়গা দখল করে আছেন একটা যদি স্লাম এরিয়া, তাকে 2 একরের মধ্যে হাই রাইজ তৈরি করে দিতে হবে, বাকি 8 একর শহরে কমন ডেভেলপমেন্টের জন্য সেখানে লাগাতে হবে। শহরে অবৈধভাবে কোথাও ধরুন হচ্ছে স্টল নির্মাণ করে কেউ আছেন, কেন এতদিন ধরে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি তাদের আমাদের তো এটাই তারপরে উচ্ছেদ করে কাউকে পুনর্বাসন দিতে পারেন। আমাদের প্রশ্ন হচ্ছে আপনি উচ্ছেদ করুন ডেভেলপমেন্টের জন্য, ওই মানুষদের কেন স্টল দিয়ে রেভিনিউ নিয়ে ইলেকট্রিসিটি জলের বিল নিয়ে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছেন না এবং শহরটাকে উন্নত করছেন। আইনিগতভাবে কোনো আইনি জটিলতা নেই, ওটা তো প্রত্যেকটা পার্কিং এসএইচজির সামনে নাম দিয়ে কবিবাবুর ছেলের নামে চলছে। আপনি যেখানে যান শহরের 90% দুর্গাপুর শহরের আজকে ব্যবসা, সে প্রাইভেট লিমিটেড কোম্পানি হোক, 10% হচ্ছে বাকি ব্যবসাদাররা স্লিপিং পার্টনার হিসাবে, 90% কবিবাবুর পরিবার ব্যবসা করছে। এই যদি দুর্গাপুরের চিত্র হয়, আগামী দিন একটা সময় যারা কয়লা লোহা করতো, যাদের আমি খুব বাই নেম চিনি, সেই লোকেরা কবিবাবুদের আশেপাশে ঘুরছে। আচ্ছা, এখানে হচ্ছে বলছি, আপনি দেখবেন যারা এক সময় পান্ডেশ্বর দুর্গাপুর দিয়ে লোহা কয়লার ব্যবসার সাথে যুক্ত, শ্রীবাস্তব থেকে শুরু করে বালি মাফিয়া গুড্ডু সিং থেকে শুরু করে তাদের আশেপাশে প্রচারে ঘুরছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, এরকম তো হয় যে শাসকের আশেপাশে সবসময় এরকম লোহা চোর কয়লা চোর বালি চোররা ঘুরবে। এরা না, আমি একটা কথা বলছি, না প্রদীপ বাবুর পেছন প্রদীপ বাবু সাদা ধুতি সাদা পাঞ্জাবি পরে ঘুরবেন, আর উনার পেছনে পিঠে কালির দাগ লেগে আছে, সেটা দেখাবার দায়িত্ব একা চন্দ্রশেখর ব্যানার্জির। উনি এই কয়লা চোর লোহা চোর বালি চোরদের নিয়ে উনার বাংলোর ভেতরে মিটিং করছেন, পরিকল্পনা করছেন কিভাবে বুথজাম করা যাবে। এটা দুর্গাপুরের ঐতিহ্য, এটা দুর্গাপুরের সংস্কৃতি। আপনি দুর্গাপুরের পরিস্থিতিগুলো আসবে না, মানুষ পাস করবে না। না, গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে, মানুষের যাকে পছন্দ তাকে ভোট দেবে, মানুষের যাকে প্রয়োজন তাকে হচ্ছে নির্বাচিত করবে। যদি মানুষ আমাদের গ্রহণ করে আমরা শাসক দলে থাকবো, মানুষ যদি আমাদের বর্জন করে আমরা বিরোধী দলের ভূমিকা পালন করব।
এটাই গণতন্ত্রের রীতি। আচ্ছা, শিল্পনগরী দুর্গাপুরে এই দখলদারির যে বিষয়টা আপনি একটু আগে উল্লেখ করলেন, আমি আরেকটু বিস্তৃতভাবে জানতে চাইছি। জলা জমি বুঝিয়ে দেওয়া, আপনি সেখানে অবৈধ কালকে নির্মাণ মিটিং করা। করতে গেছিলেন, হ্যাঁ, আমি আপনাকে বলছি দুর্গাপুরের সংবাদ মাধ্যমের যদি ক্ষমতা থাকে, আমি আপনাদের চ্যালেঞ্জ করছি যে ক্ষমতা থাকে, কালকে প্রদীপবাবু তপবন সিটিতে মিটিং করে এসছেন। দুর্গাপুরের কোনো সংবাদ মাধ্যম এখনো পর্যন্ত দেখালো না প্রদীপবাবু যেখানে মিটিং করছিলেন তার 700 মিটারের মধ্যে একটা জলা জমি ভরাট হচ্ছে, ডাম্পার দিয়ে ভরাট হচ্ছে। আমি ধন্যবাদ জানাবো দুর্গাপুরের কিছু কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবারদের, তারা সেটা নিউজ আকারে পাবলিশ করেছে, কিন্তু কোনো সংবাদ মাধ্যম দেখানোর এটা ধৃষ্টতা দেখালো না। মেইনস্ট্রিম মিডিয়া কেউ করেনি, মেইনস্ট্রিম মিডিয়ার একজনও কেউ দেখালো না যে জলা জমি ভরাট হচ্ছে প্রদীপবাবুর মিটিং স্থলে 700 মিটারের মধ্যে। কেন এই দশা তৈরি হয়েছে? হাই টেনশন লাইনের নিচে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ কি করে হচ্ছে 4 তলা বিল্ডিং স্যাংশন দিচ্ছে, কি করে অবৈধ নির্মাণ হচ্ছে। কিছুদিন আগেই বামুনারা গ্রামে, আপনি খোঁজ নিয়ে দেখুন, ওখানে একজন ছেলে ছাদের উপরে দাঁড়িয়ে কাপড় মিলছিল, হাই টেনশন লাইনে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হয়ে মারা গেল। তার পরিবারকে ক্ষতিপূরণ কে দেবে? আমরা এগুলোর প্রতিকার করব। বিজেপি এলে যোগী রাজ্যের মতন বুলডোজার চলবে, এখানে এসব অন্যায় থাকবে না, এখানকার মানুষ সুবিচার পাবে, এখানে নারীরা নিরাপত্তা পাবে। রাত্রি 8টার পর মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের বলছেন বাড়ি থেকে বেরোতে দেবো না, আর আমরা বলছি ওয়ার্কিং লেডিরা দুর্গাপুর শহরে, এটা এখানে এডুকেশনাল হাব হবে, এটা যে ক্ষমতায় এলে মেডিকেল হাব হবে, সব ঠিক আছে, এখানে ইন্ডাস্ট্রিয়াল হাব হবে, এবং শহরে 8টার পর এসি বাস চলবে, মহিলাদের সেই বাসের দিয়ে বাড়ি ফেরানোর দায়িত্ব আমরা যারা জনপ্রতিনিধি নির্বাচিত হব সরকারের প্রতিনিধি হিসেবে তাদের দায়িত্ব থাকবে। আপনি নারী সুরক্ষার কথা বললেন, নিশ্চয়ই করে শিল্পনগরী দুর্গাপুর এ নিয়ে তো খবর এসেই ছিল। দেখুন, আরজিকর মেডিকেল কলেজের যে ঘটনা, আমার মনে হয় না পশ্চিমবঙ্গবাসী কেউ জানে না। আমি এটাই তো আসছি, কথাটা বলছি, সেটা হচ্ছে যে আরজিকরের যে ঘটনা সেটা গোটা পশ্চিমবঙ্গ জানে, গোটা দেশ জানে, দেশের বাইরে বিদেশেও পৌঁছে গিয়েছিল সেই খবর। আইকিউ সিটিতেও সেরকম ঘটনা ঘটলো। তারপর শেষ পর্যন্ত কি হলো এবং এই রাজ্যে প্রশাসনিক ব্যর্থতার, আমি বলি আপনাকে, তার চরমতম নিদর্শন হচ্ছে বোম কাণ্ডে মারা যাওয়া আমাদের বাড়ির ছোট্ট বোন তামান্না, তার মা আজকে প্রার্থী এই নির্বাচনে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। অভয়ার মা, অভয়ার বিচারের দাবিতে আজকে এই নির্বাচনে প্রার্থী। একজন মহিলা মুখ্যমন্ত্রীর পিরিয়ডে 2জন বিচার প্রার্থী মা বিচারের আশায় বাংলার মানুষের দরজায় দরজায় ঘুরছেন। এর থেকে বড় প্রহসন আর কিছু হতে পারে না। এই লজ্জা মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জা, এই লজ্জা বাংলার প্রশাসনের লজ্জা। এই সরকারটার অবিলম্বে পদত্যাগ করা উচিত ছিল, তারপরেও মুখ্যমন্ত্রী এখনও রেজিগনেশন দেননি। আর এখানকার সিটি রেসিডেন্সি হোটেলে আসছেন, এখানে গান্ধী মোড় থেকে চপারে করে 56টা সিট পরিক্রমা করছেন। আর ওনার সাথে রাত্রেবেলা দুর্গাপুরের কিছু অসাধু পুলিশ অফিসার, ডিসি, এসিপি, ওসি, কারা কারা দেখা করছেন তার সিসিটিভি ফুটেজ আমরাও রাখছি। তাদের 12টা আমরাও বাজাবো। এটা আপনার সংবাদ মাধ্যমে দায়িত্ব নিয়ে বলে গেল। কারা কারা মুখ্যমন্ত্রীর কাছে এই এমসিসি চলাকালীন রাতের অন্ধকারে যেসব ডিসি, এসিপি, ওসিরা গিয়ে এখনো পর্যন্ত অয়েলিং করার জন্য যাচ্ছেন, বাটারিং করার জন্য যাচ্ছেন, তাদের ছেড়ে কথা বলা হবে না। আজকে বলতে বলতে মনোরঞ্জন মণ্ডল, ইডি তাকে কেন ধরছে, কেন তার মিসেসের অ্যাকাউন্ট এবং তাকে বারবার ডেকে পাঠাচ্ছে? এরকম অনেক কয়লার লোকেরা কবিবাবুর আশেপাশে ঘুরছেন, বালির লোকেরা ঘুরছেন, লোহার লোকেরা ঘুরছেন। দুর্গাপুরে একসময় একটা ইন্ডাস্ট্রি ছিল ইন্দো আমেরিকান মোড়ে, সেই ইন্ডাস্ট্রি রেজিস্ট্রেশন আছে বিনয় মিশ্রর নামে, তথাকথিত সেই বিনয় মিশ্র। এদের কিন্তু মাটির তলা থেকে খুঁড়ে বের করার কাজটা আমরা করব। একসময় যারা দুর্গাপুরে একটা ছোট সংবাদপত্র চালাতেন বা সংবাদ মাধ্যমে রিপোর্টারের কাজ করতেন, আর স্কুটার নিয়ে কোন কোন কয়লাওয়ালার সঙ্গে যোগাযোগ করে কয়লার কাটমানি খেতেন, তারা যে আজকে কোথায় ঘুরছে এগুলো সব আমরা কিন্তু লিখে রাখছি ডায়েরিতে। কারা কোন বালি মাফিয়া রাতের অন্ধকারে গিয়ে কবিবাবুদের ফ্লেক্স বানিয়ে কবিবাবুকে রাস্তায় একা একা দাঁড় করিয়ে দিয়েছেন, তাদের নামগুলো কিন্তু আমরা লিখে রাখছি। এগুলো তাদেরকে আইটি রেড করে, জন্মসূত্রে যে লোকটা শুধু গামছা পরে দুর্গাপুর এসেছিল ঝাঁঝা থেকে ট্রেনে নেমে, সেই লোকটা কি করে ফুলে ফেপে বড় হয়ে উঠল, এরও হিস্ট্রি কিন্তু বের করা হবে।
যারা ভাবছেন যে আমরা এখন খুব ভালো আছি, কিছু মানুষকে পয়সা পাইয়ে দেওয়ার নামে সিন্ডিকেট তৈরি করে, লুটোতরাজ তৈরি করে দুর্গাপুরের পরিবেশটাকে ধ্বংস করে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আগামী দিনেও ছিল, আজও আছে, পরেও থাকবে। সিন্ডিকেট রাজের বিরুদ্ধে আপনাদের লড়াই রয়েছে, একদম থাকবে। এবং এই যে কয়লা, বালি, গরু সবই বলছি আর কি, একদম। এই যে পাচার প্রক্রিয়ার কথা আপনারা বারবার বলছেন, শুধুমাত্র শাসক তৃণমূল দলের প্রতিনিধিদের আশেপাশেই কি ঘোরাঘুরি করে এরা? একদম। শাসকের পাশ ছাড়া এদের ছবি আপনি দেখাতে পারবেন? শাসকের পাশেই এরা আছে। টিএমসির শাসক দলের কাছে এরকম কোনো তুনিরে তীর নেই তো, যা আপনাদের দিকেও এইভাবেই ধেয়ে আসতে পারে? আমাদের সাথে এসব দেখাতে পারবেন না। আমাদের দুর্গাপুর শহরের মানুষ চেনেন, আমরা টেস্টেড দুর্গাপুরের মানুষের কাছে। আর এই ধরনের লোক কারা কারা কাদের মদত দিচ্ছে এটাও দুর্গাপুরবাসী জানে। ছাঁট লোহা থেকে, ডিএসপির বোল্ডার বার করা থেকে, আমাদের মায়াবাজার থেকে শুরু করে অজয়ের বালি লুট করা থেকে, পাণ্ডবেশ্বরের কয়লা, অজয়ের বালি, আর দুর্গাপুর স্টিল টাউনশিপের সেলের তৈরি রাস্তা কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকায়। আর সেই রাস্তার উপর দিয়ে ওভারলোডেড বালি নিয়ে গিয়ে রাস্তাগুলোকে ধ্বংস করে দেওয়া কারা করছে? যারা দুর্গাপুরের লোক নয়। আমি এই দুর্গাপুর আমার প্রাণের শহর এই জন্য বলি, এই শহরে আপনি লক্ষ্য করে দেখবেন একটা ট্র্যাজিক আছে। এই শহরে কোনো যদি আইপিএস অফিসার, ডাব্লিউবিসিএস অফিসার, আইএস অফিসার, কোনো এসডিও দুর্গাপুরে একবার থেকে গেছেন, তার পরিবার এখন দুর্গাপুরে থাকে, তিনি হয়তো কর্মসূত্রে কোথাও ট্রান্সফার নিয়েছেন। এই দুর্গাপুরের প্রতি যাদের ভালোবাসা নেই, সেই লোকেরা পাণ্ডবেশ্বর থেকে এসে আমাদের এই শিল্প শহরে বসবাস করছেন, আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোলার নামে আমাদের শহরটাকে গণতান্ত্রিকভাবে, যে শহরে নির্বাচন হওয়ার কথা সেই শহরে নির্বাচন বন্ধ হয়েছে, গণতান্ত্রিক পদ্ধতিতে যাদের নির্বাচিত হয়েছে মানুষের পরিষেবা দেওয়ার কথা সেই পরিষেবা বন্ধ হয়ে গেছে, এবং এই মানুষগুলো প্রতিদিন দুর্গাপুরটাকে রেপ করছে, এটা বলতে বাধ্য হচ্ছে এই নেতৃত্বগুলো। দুর্গাপুরের কৃষ্টি, সংস্কৃতি, শিল্প, সাহিত্য, রুচিশীল শহরটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছেন এরা। এদের বিরুদ্ধে এই জন্য আমাদের লড়াই, যে দুর্গাপুরের পরিবেশটাকে এরা লুট করতে চাইছে। এরা পাঁচতারা হোটেলের নামে তাদের হোটেলে যে সমস্ত চন্দ্রশেখর বাবু, আমি একটু ইন্টারাপ্ট করছি, এই কুকীর্তির বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে। না, আপনি বলছেন সব বহিরাগত যারা এসছে, যা কিছু হচ্ছে লুটতরাজ হয়ে যাচ্ছে এক অর্থে বলতে চাইছেন, এবং যারা দুর্গাপুরের মানুষ, দুর্গাপুর শহর নিয়ে গর্ব করেন, দুর্গাপুরের সংস্কৃতি কৃষ্টি যারা ভালোবাসেন, তাদের তো একটু ব্যথা হবেই, এটা নিয়ে তো কোনো সংশয়ের জায়গা নেই। আমার প্রশ্নটা আপনার কাছে এইভাবে আমি রাখতে চাইছি, দেখুন শাসক দল কিন্তু একথা বারবার বলছে যে এরা বহিরাগত, মানে আপনাদের কথা বলছি, আপনারা বহিরাগত, সেই কারণেই কোনো নেতৃত্বের দম নেই বলা না, বলছি সে কারণেই, কারণ আমার জন্ম দুর্গাপুরের মাটিতে, আর আমি দুর্গাপুরের মানুষকে নিয়ে রাজনীতি করব। আর শুধু আপনাকে নিয়ে তো কথাটা হচ্ছে না, সার্বিকভাবে আমরা অল ইন্ডিয়া পার্টি করি, আমরা তো প্রাইভেট লিমিটেড কোম্পানি করি না। তার মানে অল ইন্ডিয়া পার্টিতে সর্বভারতীয় নেতৃত্ব থাকবে না, মানে সর্বভারতীয় নেতৃত্ব কে বাংলায় আসবে আর কে দুর্গাপুরে প্রচারে আসবে তা ঠিক করে দেবে তৃণমূল কংগ্রেসের নেতারা। বহিরাগত মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন এনডিএর সাথে ছিলেন সেদিন তো এই কথা বলেননি। বাংলায় যদি রাজনৈতিকভাবে গদ্দার কোনো নেত্রীর নাম হয় তাহলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় কংগ্রেসের নেত্রী যখন ছিলেন, রাজীব গান্ধী মনোনয়ন দিয়েছিলেন, তখন জাতীয় কংগ্রেস ভালো ছিল। পরবর্তীকালে অটল বিহারী বাজপেয়ী যখন 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা ব্যানার্জির মা তার পায়ে হাত দিয়ে প্রণাম করে মমতা ব্যানার্জিকে বাংলার রাজনীতিতে রেকগনিশন দিলেন, সিঙ্গুরে যেদিন ধর্ণা করছিলেন সেদিনকে হচ্ছে রাজনাথ সিংরা এসে ফলের জুস খাইয়ে অনশন ভাঙালেন, সেদিন ভারতীয় জনতা পার্টি ভালো ছিল। উনার কাছে হয় কি, অটলজি ভালো, মোদিজি খারাপ, মোদিজি ভালো, অমিত শাহজি খারাপ, অমিত শাহজি ভালো, যোগীজি খারাপ। এই কথা ক্রমান্বয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে, কারণ এবার বুলডোজারের সরকার বাংলায় আসছে। ভয়ে আতঙ্কে পিসি ভাইপো উল্টোপাল্টা কথা বলছে, আর এই আতঙ্কের পরিবেশ মানুষের উপরে চড়াও হয়ে মানুষকে বিপাকে ফেলতে চাইছে। এবারের নির্বাচন 2011 যে পদ্ধতিতে নির্বাচন হয়েছিল, 2026 সালে এই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। এবার বাংলায় বিসর্জনের সুর চলছে। মানুষ বলছে মা আর থাকবে কতক্ষণ, বিজয়া দশমীর দিন যেমন বলেন মা এবার যাবে বিসর্জন, বাংলায় বলছে 26-এর নির্বাচন
এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন, এই পালা শুরু হয়ে গেছে। পরিসংখ্যানের নিরিখে যদি কথা বলি, প্রথমবারের মানে 2011-র পরবর্তী পর্যায়ে বলছি, তারপর প্রত্যেকটা নির্বাচনেই কিন্তু এরকমটা সুর এসেছে যে আর নয়, এবারই শেষ, এই পর্যন্ত। কিন্তু ক্রমান্বয়ে পরপর 3টে নির্বাচনে লক্ষ্য করলাম আমরা, শুধু ভোট বাড়লো নয়, আসনও বাড়লো, এবং যত বিরোধিতার জায়গা এসেছে এখন পর্যন্ত দেখা গেছে ক্রমান্বয়ে। আপনাকে ভোট পার্সেন্টেজটা বুঝতে হবে। আমরা 2,28,00,000 ভোট পেয়েছি, পার্সেন্টেজ অনুযায়ী মাত্র 1.2%-এর গ্যাপ। তাহলে আপনাকে নির্বাচনী যদি জায়গায় আসেন, তাহলে আপনাকে সেই পদ্ধতিটা অনুসরণ করতে হবে। বলুন। আপনার এখানে প্রায় 100-র অধিক সিট, 500 থেকে 5,000-এর মধ্যে আমরা 2021-এর নির্বাচনে লস করেছি। কাউন্টিং এর সময় আমাদের রাজনৈতিক 5,000-এর নিচে বোধহয় 37টা না 34টা এরকম 40টা সিট আছে, 35 বা 34। হ্যাঁ, 5,000 5,000-এর উপর, 5,000-এর 5 থেকে 10,000-এর মধ্যে প্রায় 100টা সিট। তো এই সিটগুলোর ক্ষেত্রে এইগুলো সব আপনারা এবার মেকআপ করে নেবেন? একদম মেকআপ করব। কাউন্টিং এর সময় আমাদের লোকেদের থাকতে দেওয়া হয়নি। আইপ্যাকের লোকেরা কাউন্টিং করেছিল, তারা হচ্ছে সরকারি প্রশাসনের আই কার্ড লাগিয়ে কাউন্টিং এ তারা ঢুকেছিল। কিভাবে, কি ভরসায় এর এই মোকাবিলা তন্ত্র, করবেন বলছেন? এই তন্ত্র কায়েম করেছে। তার জন্য তো আজকে আইপ্যাকের অফিসে ইডি রেড করলে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তার জীবন কাঠিটা আছে আইপ্যাকের অফিসে, মুখ্যমন্ত্রী সরাসরি ছুটে যান প্রতীক জৈনের অফিস পর্যন্ত। মুখ্যমন্ত্রী জানেন লাল ডায়েরি কার কাছে আছে, রাজীব কুমারের কাছে। চন্দ্রশেখর বাবু, দেখুন, রাজনৈতিক প্রেক্ষাপট তো আলোচনা করতে করতে অনেক বড় জায়গায় চলে যায়। আমি আবারও এই দুর্গাপুর পূর্ব বিধানসভা আসনের দিকেই একটু নজরটা দিতে চাইছি, আপনার সাথে কথা বলছি। আমি জানতে চাইছি, দেখুন এবারের নির্বাচন বাইপোলার, অনেক জায়গাতেই এরকম কথাটা শোনা যাচ্ছে। আপনার এই বিধানসভা কেন্দ্রের লড়াইটা ঠিক কেমন হবে? দেখুন, আমরা 4টে পয়েন্টের উপরে লড়াই করছি। বেকার যুবকদের কর্মসংস্থানকে সুনিশ্চিত করা, পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমার দুর্গাপুর শহর হচ্ছে কলকাতার পরে ডেস্টিনেশন দুর্গাপুর করব আমরা। এখানে এডুকেশনাল হাব হবে, এটাই কিন্তু ছিল, এটাই হওয়ার কথা। মেডিকেল হাব হবে, এখানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল হাব হবে। মোদিজি একে ইন্ডাস্ট্রিয়াল করিডোর ঘোষণা করেছেন। এবং তার সাথে আমি ইন্টারাপ্ট করব আপনাকে, বলি ডানকুনি থেকে লুধিয়ানা ফ্রেড করিডোর প্রজেক্ট হচ্ছে। আচ্ছা, হাওড়া থেকে দুর্গাপুর লোকাল ট্রেন চালু করার জন্য আমি ব্যক্তিগতভাবে অশ্বিনী বৈষ্ণবজিকে, আমাদের সাংসদ সৌমিত্র খাঁ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মাধ্যমে আমাদের নেতা সুকান্ত মজুমদারকে দিয়ে ফরওয়ার্ড করিয়ে অ্যাপিল করেছি, আমরা চালু করব। দুর্গাপুরে যে সেলের জমিতে বন্ধ স্কুলগুলো আছে, সেগুলোর টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। সেখানে এক একটা ইনস্টিটিউটকে কম্পিটিটিভ ওয়েতে তুলে দেওয়া হবে। সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে বিভিন্ন ধরনের আইএস, আইপিএস, ডাব্লিউবিসিএসদের ট্রেনিং সেন্টার তৈরি করা হবে। সেখানে হচ্ছে সায়েন্টিস্ট নির্মাণে সে ভূমিকা থাকবে, এবং হচ্ছে বিভিন্ন মডার্ন ইকুইপমেন্টস দিয়ে যে স্কুল আজকের দিনে, এআই স্কুল, এই ধরনের পরিষেবা দুর্গাপুরের মানুষ পাবে। চন্দ্রশেখর বাবু, কথাগুলো শুনতে খুব ভালো। আমি আপনার কাছে জানতে চাইছি, এই যে কথাগুলো বলছেন, এগুলো কি শুধুই নির্বাচনী প্রতিশ্রুতি? একটাও নির্বাচনী প্রতিশ্রুতি নয়, আমরা করে দেখা যেতে পারে। যদি আপনারা কল্যাণীতে এমস করেছি, তাহলে দুর্গাপুরে কেন এমস হবে না? আমরা ভুবনেশ্বরে এমস করেছি, আমাদের সরকার করেছে, তাহলে দুর্গাপুরে কেন হবে না? আমাদের দুর্গাপুরে এনআইটি আছে, সিএমআরআই আছে। যদি প্রদীপ বাবুরা একটা আইটিআই তৈরি করে, তাহলে আমরা কেন একটা আইআইটি তৈরি করতে দুর্গাপুরে পারবো না? আমরা এই লেভেলের কনস্ট্রাকটিভ কম্পিটিশন করতে চাই। সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায় শহরে পরিষেবা দেওয়ার জন্য ট্রান্সপোর্টিং সিস্টেমে জেউনআরএম প্রজেক্টে ফান্ড দেওয়া হয়েছে, তাহলে সেই ফান্ডের ইউটিলাইজেশন হলো না কেন? আমার এলাকার মধ্যে আমি যেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, আমলাজোড়া, গোপালপুর, মলানদিঘি, রাত্রি 7টার পর কোনো ট্রান্সপোর্টেশন সিস্টেম, পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম নেই, ট্রান্সপোর্ট সিস্টেম জিরো। এখানে অটো টোটো রিজার্ভ করে কাউকে যেতে গেলে তাকে 250 থেকে 500 টাকা পে করতে, যখন যেমন হয় সেরকম ব্ল্যাকমেলিং এর শিকার হতে হয়। কেন একটা ট্রান্সপোর্ট সিস্টেমের অ্যারেঞ্জমেন্ট বিগত 5 বছরের সময়কালের মধ্যে প্রদীপ মজুমদার দুর্গাপুরের মানুষের জন্য তৈরি করতে পারলেন না? এটা কি প্রদীপ বাবুদের ব্যর্থতা নয়? এটা কি মলয় বাবুদের ব্যর্থতা নয়, যারা প্রশাসনিকভাবে এই শহরে এসে মন্ত্রিত্বের সুবাদে শুধু কাঁচি নিয়ে দুর্গাপুরে ফিতে কাটবেন, সেলুন উদ্বোধন করবেন, পার্লার উদ্বোধন করবেন, প্রতিটা জায়গায়
উদ্বোধনের কাঁচি হাতে নিয়ে প্রদীপবাবুকে ঘোরাফেরা করতে দেখা যাবে, অথচ এই শহরের মানুষ ট্রান্সপোর্ট সিস্টেমের পরিষেবা পাবে না, পানীয় জল পাবে না, প্রপার ওয়েতে বিদ্যুতের অ্যাকোমোডেশন পাবে না। কেন হচ্ছে না ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট? আমার প্রশ্ন এটাই। শুধুমাত্র সিটি সেন্টার কেন্দ্রিক উন্নয়ন করে সার্বিকভাবে ডেভেলপমেন্ট করেছি এই কথা বলা যাবে না। এবার আমি একটা কথা আপনার কাছে জানতে চাইছি। দেখুন, এসআইআর নিয়ে নানা রকম বিতর্ক হচ্ছে, যেখানে এটা বলা হচ্ছে যে বিজেপির অনুমোদন ক্রমে ইলেকশন কমিশন এই সমস্ত কাজগুলো করছে। এ নিয়ে বিতর্ক আছে, এ নিয়ে আলোচনা করলে অনেক বিস্তৃত আলোচনায় যেতে হবে। আমরা দেখছি, কারণ আরো 5টা যারা এই আলোচনা করছে তাদেরকে আমি একটা ছোট্ট কথা স্মরণ করিয়ে দিই। 2004-এর লোকসভা নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারের মুখের দিকে কাগজ ছুড়ে দিয়ে কেন বলেছিলেন রোহিঙ্গা বাংলাদেশিদের অবিলম্বে আসা বন্ধ করতে হবে, এসআইআর করতে হবে। সেই নেত্রী 2026 সালে দাঁড়িয়ে 22 বছর পর ইউটার্ন নিয়ে কেন এসআইআরের বিরোধিতা করছেন? কারণ একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন। হরগোবিন্দ দাস, চন্দন দাসরা খুন হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্টেপ নিতে দেখা যায় না, আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন 1 সেকেন্ড সময় পেলে একটা কমিউনিটি আর একটা কমিউনিটিকে ধ্বংস করে দেবে আমার শুধু ইশারায়। আর আমরা দুর্গাপুরের মানুষের কাছে করো জোরে আবেদন করছি, আপনারা এবার 2017 নির্বাচনে পৌরসভায় ভোট দিতে পারেননি, আপনারা এবারে 1 সেকেন্ড সময় নিয়ে ঈশ্বরের নামে শপথ করে আপনি 1 সেকেন্ডের মধ্যে বিজেপির প্রত্যেকের সুইচটা টিপে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিবর্তন করুন, বাংলায় সুষ্ঠু নাগরিক পরিষেবা দেওয়া। আমি আপনার কাছে আলাদা করে 1 মিনিট সময় দেওয়া বলবেন, চেষ্টা করবে বিজেপি। একটু শুনুন। প্রথম হচ্ছে, মানুষ নিশ্চিন্তে ভোট দিতে চায়, নিরুপদ্রবভাবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কমিশনও এরকমটা চাইছে। কিন্তু রাজ্যে আমরা প্রায়শই দেখি 8-5টা জায়গায় যখন ভোট হয় আর এখানে ভোট হয়, এর মধ্যে কিন্তু একটু তারতম্য আছে। একটা নির্বাচন হয়ে গেল, মানুষ জানতেও পারলো না, সুষ্ঠুভাবে হলো। আমাদের রাজ্যে এই 2026-এর নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু হবে। যেমন আগে আমরা বিহারের সাথে আমাদের তুলনা করতাম, আমরা বলতাম বিহারে জঙ্গল রাজ, সুষ্ঠুভাবে নির্বাচন হয় না। ঝাড়খণ্ডের সাথেও তুলনা হতো। বিহারে সদ্য নির্বাচন হয়েছে, আপনি একটা রক্তের দাগ দেখাতে পারবেন না। বাংলায় সমবায় নির্বাচন হলেও গুলি চলে। বাংলায় পঞ্চায়েত নির্বাচনে কি বলা হচ্ছে, আপনার পঞ্চায়েতের ব্যালট বক্স সহ দেখা যায় পুকুরে ফেলে দেওয়া হচ্ছে। আজকে এই হিংসা রাজনীতির জন্ম দিয়েছে কারা? অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 7 লাখ ভোটে যেতে, কোন কায়দায় যেতে? তার জন্য এসআইআর প্রয়োজন ছিল না। সেটা ঠিক আছে, আমি যেটা আপনার কাছে জানতে চাইছি সেটা হচ্ছে নির্বাচন অবাধ হবে কিনা, একদম মানুষ নিশ্চিন্তে ভোট নির্বাচন কমিশন যখন সুনিশ্চিত করেছেন, এবার আমরা মানুষকে আশ্বস্ত করছি যে দুর্গাপুরের মানুষ এবার নির্বাচনের দিন অবাধ, শান্তিপূর্ণ, সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। এই ধরনের কোনো বিধিনিষেধ এবার থাকবে না। তার মোকাবেলা করার জন্য প্রয়োজনে তৃণমূল কংগ্রেস বিরোধী সমস্ত দলের কাছে আমি আহ্বান রাখছি, ঝান্ডা ছেড়ে ভারতবর্ষের জাতীয় পতাকা নিয়ে প্রয়োজনে আন্দোলনে নামবো আমরা একসাথে, কিন্তু এবার গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করব, মানুষের ভোট দানের অধিকারকে সুরক্ষিত করব। আমরা কথা বলছি দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর ব্যানার্জির সঙ্গে। চন্দ্রশেখর বাবু, আপনার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আমি এর আগেও জিজ্ঞেস করেছিলাম, আপনি বিষয়টা এড়িয়ে গেলেন, আশা করি এবার উত্তরটা দেবেন। টিএমসির প্রার্থী প্রদীপ মজুমদার, আইএনসির প্রার্থী দেবেশ চক্রবর্তী, সিপিআইএম প্রার্থী সীমান্ত চ্যাটার্জি, মূল লড়াইটা কার সঙ্গে কার? আমি তো প্রথমেই বললাম যে মূল লড়াই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ব্যর্থতা ভার্সেস জনতা। জনতা বিজেপির সাথে, মূল লড়াই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। কারণ একজন তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আপনি বলতে দেখবেন না যে এই কেন্দ্রে আমি প্রার্থী, বলছে মমতা বন্দ্যোপাধ্যায় 294টা কেন্দ্রেই প্রার্থী। তাই লড়াইটা এবার হচ্ছে মমতা ভার্সেস জনতা। আর এই লড়াইয়ে বিজেপি জনতাকে সঙ্গে নিয়ে লড়াইটা লড়ছে। আর আপনারা জনতাকে রিপ্রেজেন্ট করছেন এটাই বলতে চাইছেন? তাহলে বাকিরা কি জনতাকে রিপ্রেজেন্ট করছে না? বাকিরা তো কেন বলছেন না কথা? কেন বলছেন? বাকিরা তো ফিশ ফ্রাই সেটিং এর লোক। না, ওটা বলাটা হচ্ছে, বলি আমি, আপনি দেখুন সিপিএম ভোট কাটোয়া হিসেবে ঘুরে বেড়ায়। সিপিএম এর ভোট যদি এবার বিজেপি পায়, বিজেপি যদি খারাপ কাজ করে 5 বছরে, তাহলে বিরোধী দলে আসার সুযোগ বামপন্থী বন্ধুদের রয়েছে।
না, আর তাছাড়া আমি আপনাকে বলছি, শুনুন, কাটুয়া হিসেবে যদি সিপিএম থাকে তাহলে শূন্য থেকে মহাশূন্যের দিকে সিপিএম যাবে। সিপিএম বাংলায় কোনোদিন ক্ষমতায় আসা। আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখছি, আর কংগ্রেসের কথা বলছেন, শুনুন, তাহলে সারা ভারতবর্ষে কংগ্রেস মুক্ত ভারত হয়ে গেছে। এরপর কংগ্রেসের প্রতিনিধিরা এই কথা বলে কোন লজ্জায়? আমি তো এটাই বলতে চাই। না, আমি তো কংগ্রেসের প্রতিনিধিদের কাছে শুনছিলাম যে কংগ্রেস এবার ভালো রকম ফল করবে এবং আমরা চাই মূল লড়াইটা ভালো করলে সুবিধাও হবে কিছু। হ্যাঁ, এবার আমি আপনাকে একটা কথা বলছি, এই যে দলের প্রতিনিধি নির্বাচিত হোক, আমরা চাই। তৃণমূল কংগ্রেস চায় না। তাই লড়াইটা যদি লড়তে হয়, লড়াইটা যদি লড়তে হয়, এবার প্রক্রিয়া হচ্ছে প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, বিজেপিকে সমর্থন দিতে হবে। পরবর্তীকালে বিরোধী দল হিসাবে কংগ্রেস, সিপিএম তারা যোগ্য জায়গা মর্যাদা পাবে। আর যদি ভোট কাটুয়া হিসাবে মার্কেটে নামে, তাহলে বলছি আমি কংগ্রেসের অবস্থা বাংলায় কি হয়েছে, মুর্শিদাবাদে। আমার একটা বেসিক প্রশ্ন আপনার কাছে, আপনি প্লিজ এটার উত্তর দিন। ভোট কাটুয়া বলছেন, ভালো কথা, কি কেন বলছেন ভোট কাটুয়া সেটা একটু বলুন, খুব সংক্ষেপে বলুন একবার। না, ওনার তো ভোটের পার্সেন্টেজ ওই 5 আর 7 গিয়ে 5 আর 7 আটকে থাকবে, এবার আর বেশি বাড়বে না। কারণ এখন সিপিএম এর যারা লড়ার নেতৃত্ব, সেই বাড়ির ছেলেদের সাথে আমার কথা হয়। কথা না কিছু নেই, তারা আমার কথা হয়, তারা বলছে আমরা এবার ভোট বিজেপিকে দেবো। আমরা বাবারা যে ভুল করেছেন, আমরা সেই ভুল করতে চাই না। আমাদের বাবারা পেনশন স্কিমে এসে গেছেন, পার্টি অফিসে গিয়ে গণশক্তি পড়েন, সন্ধ্যেবেলায় লাইটটা জ্বেলে বসে থাকেন। দুর্গাপুরে শিল্পের কোনো উন্নতি করতে পারেননি। দুর্গাপুরে যদি বিজেপির সরকার প্রতিষ্ঠিত হয়, এখানে ইনভেস্টমেন্ট আসবে, শিল্প আসবে, আমরা সেই সুযোগটা নিতে চাই। বেশ, খুব ভালো কথা। আমি যেটা বলতে চাইছিলাম আপনার কাছে, ধরুন এখন যদি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার কথা বলি, মোটামুটি এইটা সার্বিকভাবে সামনে এসে গেছে যে তৃণমূলের সঙ্গে লড়াইটা কিন্তু বিজেপির। এবার বিজেপির এখন সম্ভাবনা আছে, তাই সমস্ত বিরোধী শক্তি যারা রয়েছে তাদের একত্রিত হয়ে সব ভোট তৃণমূল বিজেপিকেই দেওয়া উচিত, এইটা বলতে চাইছি। একদম বলতে চাই। আচ্ছা, আপনি এইটা যদি আশা করেন, এমন পরিস্থিতি কখনো হলো, ধরুন এটা কথার কথা, হাইপোথেটিক্যালি বলছি, বামেরা এরকম পরিস্থিতি আছে, আপনি কি তখন বিজেপি সমর্থকদের এই কথাটাই বলবেন যেটা এখন বলছেন? অবশ্যই করে আমি বলবো গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে হবে। কেন বলবো? এই কারণে যে মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবে, প্রার্থী চয়ন যেমন পার্টি করে, সেরকম হচ্ছে কি বলে জনপ্রতিনিধি চয়ন কিন্তু মানুষ করে। তাহলে কেন মানুষের উপর আস্থা রাখতে পারছে না শাসক দল? বেশ, আমাদের অনুষ্ঠানের সময় একেবারে শেষ হয়ে এসছে। আমি দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর ব্যানার্জিকে 1 মিনিট দিতে চাইবে এই মুহূর্তে। আপনি আপনার বিধানসভা কেন্দ্রের ভোটারদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান যে কেন আপনাকে তারা ভোট দেবেন, সেটা খুব সংক্ষেপে একটু বলে দিন। আমি আমার বিধানসভা কেন্দ্রের নির্বাচক মণ্ডলীর কাছে করজোড়ে আহ্বান রাখবো, দুর্গাপুর শহরের কৃষ্টি, শিল্প, সংস্কৃতি, সাহিত্যকে রক্ষা করার ক্ষেত্রে আমার একটা ভূমিকা থাকবে। দ্বিতীয় হচ্ছে পানীয় জলের সমস্যা নিরসনে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে। দ্বিতীয় হচ্ছে বেকার যুবকদের কর্মসংস্থানকে অগ্রাধিকারের প্রশ্নে সেই লক্ষ্যমাত্রা রেখে এগিয়ে নিয়ে যাওয়া হবে। কমন ডেভেলপমেন্ট হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতে থাকবে। কিন্তু নারী নিরাপত্তা এবং ওয়ার্কিং লেডিদের রাত্রে ঘোরাফেরার ব্যবস্থা সুনিশ্চিত করার দায়িত্ব আমাদের উপর থাকবে। এবং এই শহরকে, প্রাণের শহরকে ডেস্টিনেশন দুর্গাপুর তৈরি করা হবে। ইন্ডাস্ট্রিয়াল হাব, মেডিকেল হাব, আইটি হাব, যেখানে আইটি হাব তৈরি হলে যারা হচ্ছে অন্য দেশে পলায়ন ঘটেছে, যাদের পরিযায়ী শ্রমিকরা আজকে বাইরে গেছে, বাংলার মেধা বাংলায় থাক, দুর্গাপুরের মেধা দুর্গাপুরে থাক, এই নিয়ে আমাদের আগামী দিন লক্ষ্যমাত্রা ঠিক করে দুর্গাপুরকে একটা উন্নত, রুচিশীল, কৃষ্টিশীল এবং অ্যাডভান্সড টেকনোলজি যুক্ত শহরে পরিণত করার যে চেষ্টা, সেই চেষ্টা আমার পক্ষ থেকে থাকবে। আমি শুধু করজোড়ে আবেদন রাখব, নির্বাচনের দিন দুর্গাপুর পূর্ব বিধানসভার নির্বাচক মণ্ডলী সকাল সকাল নিজের নির্বাচন কেন্দ্রে তার সচিত্র পরিচয়পত্র নিয়ে গিয়ে ঈশ্বরের নামে শপথ করে ওদিন শুধুমাত্র 1 সেকেন্ড সময় নিয়ে এই সরকারটার পরিবর্তন করে দেন, বাকিটার দায়িত্ব আমাদের থাকবে। এই কথা বলে সকলকে যথাস্থানে শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শেষ করব। ধন্যবাদ। চন্দ্রশেখর ব্যানার্জি দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, তার প্রতিশ্রুতির কথা বললেন। চন্দ্রশেখর বাবু, আপনার কাছে আমি এক্সপ্রেস নিউজ পরিবারের তরফে একটা কথা বলবো, যে প্রতিশ্রুতিগুলো দিলেন যদি জয়যুক্ত হন তাহলে পরে সেই প্রতিশ্রুতিগুলো রাখার চেষ্টা করবেন, এটা আশা করব। আর
পরবর্তীতে আবারও কথা হবে, এই প্রসঙ্গগুলো আবারও আলোচনায় আসবে এবং ডেভেলপমেন্টের কাজ কেমন হচ্ছে, মানুষ কেমন পরিষেবা পাচ্ছেন সে নিয়ে আবারও বিস্তৃত আলোচনার একটা ক্ষেত্র তৈরি হবে। আপনাকে শুভেচ্ছা জানাই এবং যা জনমানসের কাছে, জনতা জনার্দনের কাছে প্রার্থনা রাখলেন তারা সঠিকভাবে বিচার বিবেচনা করে ভোট প্রদান করবেন এবং আমাদের গণতন্ত্র প্রক্রিয়া যে ভোট যুদ্ধ তাকে সফল করবেন। এই বলে আমি এই মুহূর্তে বাংলার ভোট যুদ্ধ এখানেই শেষ করছি। এক্সপ্রেস নিউজের নির্বাচন কেন্দ্রিক বিশেষ অনুষ্ঠান। এই পর্বে আমরা কথা বললাম চন্দ্রশেখর ব্যানার্জির সঙ্গে, দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী। পরবর্তী পর্বে আরেক অনুষ্ঠানে আমরা অন্য বিধানসভা কেন্দ্রের অন্য প্রার্থীকে সঙ্গে নিয়ে আসব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়। নমস্কার। রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়।